আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আমাদের সংবিধানের কিছু বিষয় এবং আমাদের ফৌজদারি কিছু অপরাধ নিয়ে আলোচনা করব। তো আগে আমরা সংবিধানের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে একজন ব্যক্তি কখন সংসদ সদস্য হওয়ার জন্য অযোগ্য হয়। সেটা হচ্ছে একজন ব্যক্তি যদি তিনি অপকৃতস্থ হয়ে যান, অথবা তিনি যদি বিদেশি কোনো দেশের নাগরিকত্ব অর্জন করেন, বা তিনি প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে যদি অবস্থান করেন, বা তিনি যদি ধরেন কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে এবং সেটার জন্য 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছে, সে দণ্ড থেকে মুক্ত হওয়ার পরে 5 বছর এখনো অতিক্রান্ত হয়নি, সেক্ষেত্রে তিনি কিন্তু সংসদ সদস্য হওয়ার যোগ্য হবেন না। তারপরে এবার আমরা চলে যাই কখন সংসদ সদস্য পদ বাতিল হয়। সংসদ সদস্য পদ সাধারণত 2টা ক্ষেত্রে বাতিল হয়। প্রথম ক্ষেত্র হচ্ছে যে আপনি যদি দল থেকে পদত্যাগ করেন, অর্থাৎ আপনাকে যে দল মনোনয়ন দিয়েছে সে দল থেকে আপনি যদি পদত্যাগ করেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার যে দল মনোনয়ন দিয়েছে সংসদে যদি সে দলের মতের বিরুদ্ধে আপনি যদি ভোট দিয়ে থাকেন, তাহলে আপনার সংসদ সদস্য পদ বাতিল হবে। এখানে একটা বিষয় জানার বিষয়, সেটা হচ্ছে যে সংসদ সদস্য পদ শূন্য হওয়া নিয়ে যখন কোনো বিষয় উত্থাপন হয়, আমরা মনে করি বিষয়টা কে হ্যান্ডেল করবে। আসলে বিষয়টার শুনানি এবং নিষ্পত্তি করার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনকে যদি সংসদ থেকে যদি কোনো রিপোর্ট দেওয়া হয়, তখন সে বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়ে থাকে। আমাদের সংবিধানে আরেকটা বিষয় উল্লেখ আছে, সেটা হচ্ছে যে আমাদের সংবিধানের আপনার 43 অনুচ্ছেদে গোপনীয়তা রক্ষার অধিকার নিয়ে একটা বিষয় উল্লেখ আছে। সেটা হচ্ছে সেখানে আপনার কোনো বিষয় আপনার পার্সোনাল কোনো বিষয় গোপনীয়তার যে অধিকার, সেটা হচ্ছে একটা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত হয়েছে। তারপর আমরা এবার যে ফৌজদারি বিষয়গুলোতে যাব, সেটা আমরা এবার বলি। ফৌজদারি বিষয়গুলোর মধ্যে প্রথমত যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে আপনার ধরেন আপনি বিবাহের প্রলোভনে যদি কোনো স্ত্রী লোকের সাথে আপনি যদি শারীরিক সম্পর্কে লিপ্ত হন, সেটাও কিন্তু একটা ফৌজদারি অপরাধ। সেটা আমাদের নারী ও শিশু নির্যাতন দমন আইনের 2000 অনুযায়ী, সে তার 9 ধারা অনুযায়ী আপনি কিন্তু ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হবেন, এবং সেটার জন্য আপনি 7 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন, যেটা সশ্রম কারাদণ্ড, অর্থাৎ আপনাকে সশ্রম কারাদণ্ড আদালত দিতে পারে। এবার আমরা চলে যাই এখানে গোপনীয়তার যে বিষয়টা বললাম। আমাদের গোপনীয়তার বিষয়টা যদি লঙ্ঘিত হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি আইনি ব্যবস্থা নিতে পারবেন। এটা কিন্তু আপনার মৌলিক অধিকার। যেমন আপনি জিডি করতে পারেন বা অন্য কোনো আইনি ব্যবস্থা নিতে পারেন। এটা কিন্তু আমাদের সাইবার নিরাপত্তা আইন 2023-এর অধীনেও একটা অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। যেমন ধরেন আপনি আপনার স্ত্রীর সাথে একান্ত সময় কাটাচ্ছেন, সেটা কিন্তু একজন লোক ভিডিও ধারণ করে কোথাও আপলোড দিয়ে দিল বা প্রচার করে দিল। এখন সেটা যেহেতু আপনার স্ত্রী, সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয়, সেটা নিয়ে যদি কেউ আপনার অনুমতি ব্যতীত কেউ যদি প্রচার করে দেয়, সেটা কিন্তু আমাদের যে সাইবার নিরাপত্তা আইন, সেটার অধীনে অপরাধ এবং আপনার মৌলিক অধিকার লঙ্ঘন হয়েছে বলে বিবেচিত হবে। তো এই ক্ষেত্রে আপনি চাইলে আপনি কিন্তু আদালতের কাছে যে কোনো আইনি প্রতিকার পেতে পারেন। তারপর এবার আমরা চলে যাই, এখানে একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে যে আমাদের দ্বিতীয় বিবাহের ক্ষেত্রে কিন্তু প্রথম স্ত্রীর অনুমতির বিষয়। এটা আমাদের দ্য ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স 1961 এর 6 ধারাতে উল্লেখ আছে। এখানে বলা হচ্ছে যে আপনি যদি দ্বিতীয় বিয়ে করতে চান, তাহলে কিন্তু আপনার প্রথম স্ত্রীর অনুমতি লাগবে। তবে রিসেন্টলি হাইকোর্ট একটা রায় দিয়েছে, সেই রায়ে বলা হচ্ছে যে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর কোনো অনুমতির প্রয়োজন নেই, আরবিট্রেশন কাউন্সিল যদি অনুমতি দেয় সেটাই যথেষ্ট। তো এবার আমরা চলে যাই, আপনি আরেকটা প্রতিকার যেটা পেতে পারেন, সেটা হচ্ছে যে মানহানি। আপনার অনুমতির ব্যতীত আপনার বিষয়ে কোনো বিষয় প্রচার করা, আপনার কোনো ব্যক্তিগত তথ্য বা ব্যক্তিগত ভিডিও বা ব্যক্তিগত ছবি প্রচার করে যদি আপনার মানহানি করা হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু পেনাল কোড আমাদের আর দণ্ডবিধি আইন 1860-এর অধীন 500 ধারার অধীনে আপনি মানহানির মামলা করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনি আইনি প্রতিকার পেতে পারেন। তো আজকে এটুকুই ছিল। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।